আপনার সাথে কথা বলছি, শুনতে পাচ্ছেন না? কান আছে, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাই এখানে কি করছো? আমরা তো এখানেই থাকি। তুমি আজ নতুন জানলে বুঝি? আরে না, সেটা না, রাস্তায় কাকুর সাথে দেখা হয়েছিল। কাকু তো বললো যে তোমাকে পরমার কাছে পাঠাবে, তাই জিজ্ঞাসা করলাম। কেন, আমি কি তোমার বউয়ের বিনা পয়সা জি নাকি? এটা কি ধরনের কথা রিয়া? কাকু আমাকে বলেছিল, তাই ভাবলাম তুমি হয়তো আমাদের ঘরে। গিয়েছিলাম, চলে এসেছি। কেন চলে এলে? কেন এত তাড়া তোমার? আমার জন্য একটু থাকতে পারলে না? আমি তো তোমাদের পরের লোক, তাই চলে এলাম। মানে 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 তোমাদের অনেক আপন লোক চলে এসেছে গো, তাই আর এই পরের লোকের দরকার পড়ছে না। দেখো, এত ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে কি হয়েছে সেটা বল পরিষ্কার করে। এই রিয়া, কি হলো? কাঁদছো কেন? আরে কি হয়েছে বলো না। বাবা বলে গেছিলাম তোমার বউয়ের কাছে, টুকটাক কথা হচ্ছিল, তখনই তোমার শাশুড়ি আর শালি এলো। আমার শুনিয়ে শুনিয়ে বলে বড়মার নিজের লোকেরা চলে এসেছে, তাই আর পরের লোকের দরকার নেই। ঠিক আছে, আমি দেখছি। ওপরে গিয়ে এসব বলার কোনো দরকার নেই। এই দিদি, তুই না আগে এত টেনশন করা বন্ধ কর তো, এখন আমরা চলে এসেছি, তাই না মা? আরে সেই কথাই তো ওকে বলছি, খালি খালি এত টেনশন করবি না। ও মা, ওই তো জামাই এসে গেছে। কখন এলেন আপনারা? এই তো কিছুক্ষণ হলো। রিদু, খাবারটা নিয়ে যা, তাড়াতাড়ি বেড়ে নিয়ে আয় দিদির জন্য, অনেক দেরি হয়ে গেছে কিন্তু। এরপর দেরি হলে ওর আবার আজকে অম্বল হয়ে যাবে। হ্যাঁ, কাল রাতে তো একটু হয়েছিল ওর অম্বল। হ্যাঁ, তা তো জানি, আর তাই তো সকাল সকাল চলে এলাম। ওর এখন যত্নের দরকার, আর তুমি তো ছেলে মানুষ, এত কিছু কি তুমি পারবে? এটা ঠিকই বলেছেন, এখন সত্যি ওর একটু যত্ন দরকার। আমি তো ভাবছিলাম একটা আয়া রেখে দেবো। না না না, ওসব পরের মেয়ে দিয়ে কাজ হবে না বাপু, এই সময় ওর নিজের লোকের দরকার। হ্যাঁ, সেটা তো ঠিক। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওই নিচে যে মেয়েটা রিয়া, ওকে কি কিছু বলেছেন আপনারা? আমরা এলাম যখন একটা মেয়ে এখানে বসেছিল, কই আমরা তো তাকে কিছু বলিনি। আসলে কি বলতো, মাটা তো বুঝে শুনে কথা বলতে পারে না, ওর সামনেই বলে ফেলেছে পরের লোকের দ্বারা এত যত্ন হয় না, যত্ন করতে না নিজের লোকই লাগে। ও মাতা, আমি ভুল কি বলেছি? এতে রাগ করার কি হলো? ও মা, তোমায় আবার নালিশ করেছে নাকি? এই না না, নালিশ টালিশ করতে যাবে কেন? নালিশ করেনি। তার নালিশ না করলে তুমি জানতে পারলে কি করে? আরে আমি ফেরার সময় দেখলাম যে কান্নাকাটি করছিল, আর কাকে ফোনে বলছিল, তাই শুনতে পেলাম। এইটুকু ব্যাপারের জন্য কান্নাকাটি করছিল? স্ট্রেঞ্জ তো। তা জাম্বু, তুমি কি ওর ঘরে উকি দিচ্ছিলে নাকি? আর তা কেন হতে যাবে? কি, আমি ফেরার সময় দেখলাম ওই যে ফাঁকা জায়গাটা আছে, ওখানে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। বাবা, তা দেখতে পাচ্ছিস কাকে ঘর ভাড়া দিয়েছিস? সে তো খুব ভালো করেই জানতো যে জাম্বু গেছে খাবার আনতে, এখনই ফিরবে, তাই জন্য ঘরের ভেতর না কেঁদে ঘরের বাইরে কান্নাকাটি করছিল, যাতে ওকে দেখে জাম্বু জিজ্ঞেস করে আর আমাদের নামে নালিশ করে। ধন্য শালি সাহেবা, ধন্য তুমি। তোমার একটু পায়ের ধুলো দিও, আমি তাবিজ বানিয়ে পড়বো। না জাম্বু, একদমই আর কি নয়, এইসব মেয়েদের থেকে না একটু সাবধানে থেকো। বেশি লাই দিলে এরা মাথায় চড়ে বসবে না, মাথায় চিবিয়ে খাবে। ঘটনাটা ঘটে আরো 10 দিন পর। 10 দিন পর অরিন্দম মিত্রের বাড়ির পাশ থেকে উদ্ধার হয় এক লাশ, একজন যুবতীর লাশ, বয়স 24 বছর, পোস্ট গ্রাজুয়েশনের 3rd ইয়ারের ছাত্রী, নাম রিদিমা সান্যাল। হ্যাঁ, সেই মেয়ে যে 10 দিন আগে তার প্রিয় জামাইবাবু অরিন্দমকে শোনাচ্ছিল সাবধান বাণী, কিন্তু সে নিজেই টের পায়নি তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধী। আমরা প্রত্যেকেই জানতে উৎসুক এই 10 দিনে কি এমন ঘটেছিল
যার পরিণতি একটি মৃত্যু। তবে হ্যাঁ, মৃত্যু না হত্যা সেটা বের করে আনবে আমাদের তদন্ত, বের করে আনবে হত্যাকারীর নাম। আমার কিন্তু মন কিছুতেই বলছে না এটা কোনো সাধারণ মৃত্যু। আমারও মন বলছে না, কিন্তু তুমিও জানো আমিও জানি আইন কিন্তু মনের কথা শোনে না, আইন বোঝে শুধু প্রমাণ। ভিকটিমের দিদি, ভিকটিমের মা, ভিকটিমের জামাইবাবু সবাই কিন্তু আমার সাসপেক্ট লিস্টে আছে স্যার। গুড। তবে আমার মনে হয় রেণুকা, তুমি সাসপেক্ট লিস্টে আরো দুটো নাম জুড়ে নাও, অরিন্দম মিত্রের ভাড়াটে বিকাশ হাজরা আর তার মেয়ে রিয়া হাজরা। রাইট স্যার। চলো এবার আসল জায়গায় যাওয়া যাক। ছাত্তা তো? ইয়েস, ওটাই তো আসল ক্রাইম সিন, ওখানেই তো ক্রাইমটা হয়েছে। বডিটা শুধু এখানে এসে পড়েছে। ইয়েস স্যার, আমি এখানে এসেই ছাদে একজন কনস্টেবলকে মোতায়েন করে দিয়েছিলাম যাতে ক্রাইম সিনটা কোনোভাবেই বিকৃত না হতে পারে। গুড, চলো। রঘু, বডি অ্যাম্বুলেন্সে তোলাও। ওকে স্যার। স্যার, ছাদের পাঁচিলের যে হাইট তাতে নর্মাল হাইটের কোনো মানুষ অ্যাক্সিডেন্টলি এখানে পড়ে যাবে, এটা ভাবনাটা কিন্তু আমাদের জন্য বোকামি হবে। এক্স্যাক্টলি, ভিকটিমের হাইট সাধারণের থেকে কম বলেই মনে হচ্ছে। ইয়েস স্যার। একটা জিনিস খেয়াল করলে, ধরলাম ভিকটিম নিজে থেকে পড়ে গেল বা অ্যাক্সিডেন্টলি পড়ে গেল, একটা জিনিস খেয়াল করলে? হ্যাঁ স্যার, ইটটা একেবারে কাছাকাছি পড়েছে, দেওয়াল ঘেঁষে। অথচ ভিকটিমের বডিটা দেয়াল থেকে দূরে গিয়ে পড়েছে। হ্যাঁ স্যার, আমরা যদি পরপর যাই তো নাম্বার 1, ভিকটিমের যে হাইট আর ছাদের পাঁচিলের যে হাইট, ভিকটিম কিন্তু কোনোভাবেই দুর্ঘটনাবশত ছাদ থেকে নিচে পড়তে পারে না। আর নাম্বার 2 হচ্ছে, যদি ভেবেও নি ভিকটিম অ্যাক্সিডেন্টলি নিচে পড়ে গেছে, তাহলে তো বডিটা একেবারে দেয়াল ঘেঁষে পড়বে, তাই না? সেখানে বডিটা এত দূরে কেন স্যার? তার মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট কেস নয়, একটা পরিষ্কার পরিচ্ছন্ন মার্ডার কেস। ইয়েস স্যার। স্যার, আমার একটা ব্যাপার কিন্তু খুব সন্দেহজনক লাগছে। কি বলো? দেখুন স্যার, ভিকটিমের হাইট আর আপনার ইটের পরীক্ষা দেখে আমার যে মনে হচ্ছে, ভিকটিম কিন্তু উপর থেকে নিচে পড়ে কোনোভাবেই মরেনি। তার মানে তুমি বলতে চাইছো আগে থেকে মেরে বডিটা উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, তাই তো? ইয়েস স্যার।